welcome to our channel Junction the Bomb. এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, যাচ্ছি সুন্দরবন। প্রথমবার আমাদের এই সুন্দরবন ভ্রমণ, কিন্তু একদমই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। এজেন্টরা যা কমিটমেন্ট করেছিল, না খাওয়া দাওয়া না ঘোরা, কিছুই হয়নি। পুরোটাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। ইউটিউবারদের যত ভিডিও দেখেছি বিশাল ঘোরানো হয়, বিশাল খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে। আমাদের এখানে জাস্ট ঠিক এটার অপোজিট ছিল। প্রথমবার সুন্দরবন ভ্রমণে গিয়ে এরকম এক্সপিরিয়েন্স দেখে সত্যি একটু আপসেট হয়ে গেছিলাম। ক্যানিং স্টেশনে নেমে প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল বাসের কাছে। ক্যানিং স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এরকম বাস রাখা হয়েছিল। বাস ছিল একটি, আর বাসের প্যাসেঞ্জার ছিল অনেক। তার জন্য আমরা তো বসার জায়গা পেয়ে গেছিলাম, আর যারা বসার জায়গা পায়নি সেটাও আপনাদের দেখাবো, তারা ছিল দাঁড়িয়ে। এরকম এক্সপিরিয়েন্স প্রথম থেকে গিয়ে। তারপর আমরা প্রায় 1.5 ঘন্টা মতো ওখানে ওয়েট করি। যারা এজেন্ট ছিল তারা অন্য আরেকটি খালি বাস নিয়ে আসে। যারা দাঁড়িয়ে ছিলেন তাদেরকে ওই বাসে ওঠানো হয়। তারপর আমাদের দুটো বাস একসাথে ছাড়ে। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল, প্রায় 12টা বেজে গেছিল, আমাদের ব্রেকফাস্ট করানোর জন্য একটি ধাবা স্টাইল রেস্টুরেন্টে আমাদের দাঁড় করানো হয়। ওখানে আমাদের লুচি, আলুর দম, মিষ্টি যেটি কমিটমেন্ট করা ছিল সেই খাবারটি দেয়া হয়েছে। কিন্তু আমরা যেহেতু প্রথমেই খাবার খেতে বসে গেছিলাম, আমাদের খুব একটা দেরি হয়নি মানে খাবারটা সার্ভ করতে। কিন্তু অনেকেই ছিল যারা প্লেট নিয়ে ঘুরছিল, কিন্তু তাদের প্লেটে খাবার ছিল না, কারণ খাবার শেষ হয়ে গেছিল। এগুলো খুবই খারাপ এক্সপিরিয়েন্স, প্রথম দিন থেকে এরকম হচ্ছে। তো যাই হোক, পুরো ভিডিওতে আপনারা দেখুন, আরো খারাপ এক্সপিরিয়েন্স আসতে চলেছে। তো ক্যানিং স্টেশন থেকে আমরা বোট অবধি যাব, গদখালি অবধি 1 ঘন্টা টাইম লাগে। যাওয়ার সময় যেহেতু আমরা খাবারের জন্য স্টে করেছি, তো একটু বেশি টাইম লেগে গেছিল। তো গদখালিতে গিয়েও আমাদের ওখানে ওয়েট করতে হয়েছে, যেহেতু আমাদের বোটটা জলে ছিল। তো আসা অবধি আমাদের ওখানে একটু ওয়েট করতে হয়েছিল। এখন আমরা আছি পল্টন জেটিতে। এখান থেকে আমাদের বোট ছাড়বে। এই রোদটা খুব কড়া, আপনারা জানেন। আমরা গেছিলাম 26শে জানুয়ারি ছুটিতে। ভিডিওটা একটু লেট হয়ে গেল দিতে। তো আমাদের দেখুন সামনে যে বোট আছে সেটি আমাদের বোট এমবি সাগর আর মা ময়না। আমি এখানে কোনো এজেন্টের নাম মেনশন করব না, কারণ আমি যেটা ওখানে গিয়ে দেখলাম যে এটা একটি চেন সিস্টেমে চলছে। মানে আমি যে এজেন্টের মাধ্যমে গেছি সেই এজেন্টেরও এখানে কাস্টমার আছে, আর যারা অন্য এজেন্টের মাধ্যমে এসেছে তাদের কাস্টমারও এখানে আছে। তো আমরা ওপরে বসার জায়গা পাইনি। আমাদের সাথে সাথে আরো অনেকেই এখানে পরের দিকে এসে গেছিল যারা উপরে দাঁড়িয়ে ছিল। আমাদের কাস্টমারের যেটা ওনারাই বলেছে, 40 জনের দুটো বোট মিলিয়ে পারমিশন ছিল, আর ওনারা তুলেছিলেন 70 থেকে 90 জন, এটা ওনাদেরই বলা। তো যেহেতু ওভার ক্রাউডেড ছিল বোটটা, তাই জন্য আমরা কিন্তু এখানে বসার জায়গা পাইনি ওপরে, তাই জন্য আমরা নিচেই বসেছিলাম। দুপুরে খাওয়ার টাইমে বলছি, রান্না নিয়ে কোনো কথা হবে না। রান্না ভীষণ সুন্দর ছিল, কিন্তু সব খাবারই কম। এই যে তরকারিটা দেখছেন, এই তরকারিটা একবারের জায়গায় আর একবার চাইলে সেই তরকারি দেয়া হয়নি। সুন্দরবন ট্যুরের আমাদের প্রথম জায়গা যেটি আমরা দর্শন করার জন্য যাব, সেটি ছিল সুন্দরবনের চাকলা ধাম, লোকনাথ বাবার মন্দির। আপনারা অনেকেই শুনেছেন যে সুন্দরবনে ভীষণ জাগ্রত একটি লোকনাথ বাবার মন্দির আছে। হ্যাঁ, এটি সেই মন্দিরটি যেখানে আমরা যাচ্ছি দর্শন করতে বাবাকে। ঘাট থেকে একটু আপনাদের হেঁটে যেতে হবে। এই সুন্দর গ্রাম্য মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে। রাস্তা বেশ সুন্দর, হাঁটতে কোনো অসুবিধা হবে না আশা করি। আর দুপাশে আপনারা এরকম চাষবাসের জমি দেখতে পাবেন। আর এখানকার যারা লোকাল তারা নিজেদের বিভিন্ন জিনিস বিক্রি করছেন, সেটিও আপনারা দেখতে পাবেন। যদি আপনাদের পছন্দ হয়, আপনারা ওখান থেকে নিজেদের পছন্দ মতন জিনিসও কিনতে পারেন। এখন আমরা এসে গেছি লোকনাথ বাবার মন্দিরে।
ভেতর আমি দর্শন করব আর সাথে সাথে আপনাদেরও দর্শন করাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাবার মন্দিরটি পুরোটাই মাটির তৈরি, একদম গ্রাম্য পরিবেশে, এক আলাদাই সৌন্দর্য লাগবে আপনাদের। বলা হয় যে লোকনাথ বাবা এখানে এসেছিলেন এই স্থানে, আর এখানে এসে যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন ওনার সাথে বাবার দেখা হয়েছিল। লোকনাথ বাবা এখান থেকে চলে যাওয়ার পর উনি লোকনাথ বাবার স্মৃতিতে এই আশ্রমটি তৈরি করেছিলেন। ভীষণ সুন্দর একটি আশ্রম আর একদম মনোরম পরিবেশে। লোকনাথ বাবার মন্দিরটি দর্শন করে এসে প্রায় বিকেল বিকেল মতো হয়ে গেছিল। তারপরে আমরা আর ওপরে যাইনি, যেহেতু ওপরে স্পেস ছিল না, আগেই আপনাদের বলেছি। সন্ধেও হতে আসছিল, তো ঠান্ডা ঠান্ডা বেশ হয়ে গেছিল ওয়েদারটা। তো নামার আগে, গোসাবাতে নামার আগে আমাদেরকে দেয়া হয়েছিল 4 থেকে 5 পিস চিকেন পকোড়া আর কফি। আমরা পৌঁছে গেছিলাম গোসাবায়। বেশ অন্ধকার জায়গাটা, কিন্তু খুব সুন্দর। মানে গোসাবা জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। পার্টিকুলারলি সুন্দরবন ভীষণ সুন্দর জায়গা। এজেন্টরা খারাপ হলেই তো জায়গাটা খারাপ হয়ে যায় বা কিছু না, একটা হয়তো এক্সপিরিয়েন্সটা খারাপ হচ্ছে বা হবে। কিন্তু আপনাদের এই ভিডিওটাতে সবকিছু শেয়ার করা এই জন্যই, যাতে আপনারা পরের বার গেলে এজেন্টের সাথে প্রপার কথা বলে তারপর যান। হয়তো প্রবলেম ফেস করতে হতে পারে, কিন্তু আগে থেকে কেয়ারফুল বা কশাস হয়ে যাওয়া ভালো। এই জন্যই এই ভিডিওতে এইগুলো শেয়ার করা। হোটেলের নাম হচ্ছে বিশ্বাস হোটেল। আমাদের 4 বেডের একটা রুম নেওয়া হয়েছে। সামনে একটা সাইড টেবিল আছে, সেন্টার টেবিল, আর দুদিকে ডবল সাইডের বেড, এসি। এটা শীতকাল এখন দরকার হবে না। আর এই সাইডে একটা সোফা আছে, ব্ল্যাঙ্কেট দেয়া হয়েছে। এই হচ্ছে ভিউ। আর ওই সাইডে একটা ওয়াশরুম আছে, এখানে একটা মিরর আছে। আর এই দিকের যে ভিউটা আছে, এটা হালকা করে দেখিয়ে দিচ্ছি। এরম পরপর লাইন দিয়ে এরকম হোটেল আছে, আর এই দিকে এরকম ভিউ। সকালে যদি পারি আপনাদের বেশি ভালো করে দেখাবো। এই যে দেখুন, অনেকে সব ভিড় করে আছে এখন, রুম যাতে অ্যালাউড হয় তার জন্য। আজকে আমরা 9:10-এর শিয়ালদা টু ক্যানিং যে ট্রেন আছে সেটা করে এসেছিলাম, আপনারা দেখেছেন। তো এসে তো যেটা ভিডিওতে বলেছি যে অনেকে মানে আগের যে ট্রেনটা ছিল 8:30 না কটায়, 8:28 না কটায়, ওই ট্রেনটা করে এসেছে। তো তারা ওয়েট করেছে। আমরা 9:10-এর ট্রেনটায় এসেছি, মানে অনেকক্ষণ ধরে 1 ঘন্টা বা আধ ঘন্টা এক্সট্রা ধরে ওয়েট করতে হয়েছে। তারপরে একটা বাস করা হয়েছিল, একটা বাসে সবাই ধরেনি, আবার একটা বাস এসেছে। মানে আমরা মনে হয় 10:35-এ নেমেছি, তারপর আমাদের বাস ছেড়েছে 11:18-তে। এরকম বাইরেই ব্রেকফাস্ট করানো হয়েছে, যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমাদের কি ছিল, হ্যামিল্টন বাংলো এগুলো ছিল না লিস্টে, বলেছিল কিন্তু কিছুই হয়নি। শুধু লোকনাথ বাবার মন্দিরটা আজকে দর্শন হয়েছে। তো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স না, যেমন আমরা ইউটিউবারদের বা ফেসবুকে যেমন ভিডিও দেখি যে বিশাল ঘোরানো হচ্ছে, বিশাল হাইফাই খাওয়া দাওয়া কম পড়ে গেছিলো। তো আমি নেগেটিভিটি কিছু বলছি না, আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সেটা বলছি। আর এখানে আপনি যেই ট্রাভেল এজেন্টের মাধ্যমে আসুন, বিশাল হাইফাই বাজেট হলে আলাদা ব্যাপার, নইলে ইকোনমিক যে মানে ট্রাভেল এজেন্ট আছে সবাই মোটামুটি সেমই। একটা চেন সিস্টেম এখানে চলে, যেটা আমি শুনেছি। তো মানে বাকিদের মানে অনেকেই আছে অনলাইনে বুকিং করেছেন, আমরা যেমন বাই ফোন বুকিং করেছি। তো কোনো ট্রাভেল এজেন্টের এক্স্যাক্ট আমি বলবো না মানে নাম, কিন্তু এখানে চেন সিস্টেমে চলে। মানে আপনি অন্য ট্রাভেল এজেন্টকে বুক করালেও উনি আরেকজনের নাম্বার দিয়ে দেবেন যে এই নাম্বার আছে ট্রাভেল এজেন্টের, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করুন, উনি আপনাদের নিয়ে যাবে, তাই না? এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে ডে 1 ছিল, তো মেবি হয়তো অ্যাজ পার প্ল্যান্ড হয়নি। তো দেখা যাক সেকেন্ড ডেটা কীরকম হয়, ওটার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। খুব এক্সস্টেড লাগছে, তো দেখা যাক কালকের দিনটা কীরকম হয়। যদি ভালো এক্সপিরিয়েন্স হয় ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করব, যদি খারাপ এক্সপিরিয়েন্স হয় খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করব।
যখন আমরা বোট থেকে নেমে হোটেল যাচ্ছিলাম তো এই পেছনেই মন্দিরটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি মানে হোটেলে লাগেজ রেখে এলাম। তো তারপরে দেখছি এটা গোসাবা পুলিশ স্টেশন, থানার মধ্যেই হয়তো একটা মন্দির আছে, কিন্তু হয়তো মানে ঠাকুরকে শয়ান দেয়া হয়ে গেছে, তাই জন্য ওটা মানে মেন ফেজ আর কি, মেন গেট থানার, তাই জন্য আমরা ঢুকলাম না। তারপর শয়ান দেওয়া হয়ে গেছে, পর্দা টানা আছে, চলে আসছি। এবার যাচ্ছি হোটেলে, গিয়ে চেঞ্জ করব, আবার দেখা হবে আপনাদের সাথে সুন্দরবন ডে 2 নিয়ে। ছিল ভাত, ডাল, ভাজা, তরকারি, মাটন কষা, স্যালাড। তার মধ্যে আমরা পেয়েছিলাম ভাত, আলু ভাজা, ডাল আর মাটন কষা। মাটন কষাতে 1 পিসই আলু, যদি আপনারা এক্সট্রা আলু চান সেটাও পাবেন না, আর 2 পিস একদম ছোট ছোট সাইজের মাটন। এখন 8টা মতো বাজে, আমরা রেডি হয়ে গেছি, সোয়েটার জ্যাকেট এসবই পরে নিয়েছি। তো এই হচ্ছে সকালবেলা হোটেল। তো চলুন যাই, বোট রেডি হয়ে গেছে, যাই, মার জন্য ওয়েট করছি। রাজেশ আগে চলে গেছে, এখানে বাবা। ভিডিও যখন করছি তখন তো খুব এক্সাইটেড ছিলাম যে ডে 1-এ তো এসেছি, তো সেদিন বেশি ঘোরানো হয় না, তো ডে 2-তে পুরো দিন বেশ ভালো ঘুরবো আমরা। তাই জন্য ভ্রমণ সূচি যেটা দেয়া হয়েছিল আমাদের ট্রাভেল এজেন্টের তরফ থেকে, তো ওনাদের ভ্রমণ সূচিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু লাস্ট অবধি দেখুন অ্যাকচুয়ালি কি কি ঘোরানো হয়েছিল আমাদের, আর কি কি ভ্রমণ তালিকায় ছিল যে আমাদের ঘোরানো হবে। আবার দেখা হবে আপনাদের সাথে ডে 3-তে ভিডিওতে, যখন আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন যে আমাদের আসলে কি কি ঘোরানো হয়েছে শেষ পর্যন্ত। আমরা এখন যাচ্ছি গোসাবা ফেরিঘাটের দিকে। ভীষণ সুন্দর, মানে নেচার বিউটিটা বেশ ভালো, বাকি কিছু ভালো হোক না হোক, প্রকৃতির সৌন্দর্যটা খুব সুন্দর। দেখাচ্ছি আপনাদের, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এমনি সময় গরম লাগছে তাই না দুপুরবেলা, এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া।
বোটে উঠে জানতে পারি আমাদের যেমন 3 দিনের ট্রিপ ছিল, মানে ডে 1, ডে 2, ডে 3। অনেকের ছিল ডে 1 আর ডে 2, মানে ডে 1-এ ওনাদের ট্রিপ স্টার্ট হবে, ডে 2-তে এন্ড হবে। তো আজকে আমরা সকাল সকাল গিয়ে আগে ওপরে বসে পড়েছিলাম যাতে সিট পাই, কারণ আগের দিন আপনারা দেখেছিলেন আমাদের নিচেই বসে থাকতে হয়েছে, ওপরটা খুবই ওভার ক্রাউডেড ছিল। তো আজকে অনেকেরই লাস্ট ছিল, তো আমাদের আরো একদিন বাকি আছে ডে 3-তে। তো দেখা যাক কি হয়, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ব্রেকফাস্টে ছিল দ্বিতীয় দিনের প্রথম মেনু, যেটা লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, পুরোটাই দেয়া হয়েছিল। আর হ্যাঁ, এখানে চা প্রেমীদের জন্য একটা জিনিস ভালো, অনেকবার এনারা লিকার চা বলুন, দুধ চা বলুন, সার্ভ করছিলেন। এটা একটা ভালো জিনিস যারা চা প্রেমী তাদের জন্য। এখন আমরা এসেছি ওয়াচ টাওয়ারে। এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেমন প্লাস্টিক বটল অ্যালাউড না, একটা গ্রুপ হিসেবে আপনাদেরকে যেতে হবে, নিচে কুমির টুমির আসতে পারে, নিচে হরিণ টরিনও আছে না, বাঘ দেখা যাবে, বাঘও আছে নিচে। এবার ভাগ্য ভালো থাকলে আমরা দেখতে পাবো, নইলে দেখা যাক কি। অনেক ভিডিওতে দেখেছি, তো সকাল থেকে তো আমরা জঙ্গল সাফারি করছিলাম, এই প্রথম কোনো স্পট। কালকে লোকনাথ বাবার দেখেছিলাম মন্দিরটি ডে 1-এ, আর আজকে সেকেন্ড স্পট জঙ্গল সাফারির পর, বা থার্ড স্পট বলতে পারেন, ওয়াচ টাওয়ার। বেশ ভালো লাগছে। এই ওয়াচ টাওয়ারে যেতে গেলে আপনাদের এখানে বোটের যারা প্যাসেঞ্জার আছে সেই অনুযায়ী পারমিশন নিতে হয়, তবেই এই ওয়াচ টাওয়ারে অ্যালাউড হয়। আমাদের বোটের যারা ছিলেন, মানে যে এজেন্ট, তাদের একটা পেপার দিয়ে আমাদের গ্রুপ হিসেবে যাওয়ানো হচ্ছিল, যাতে একজন আরেকজন না হারিয়ে যায়। আর পারমিশনের জন্য ওনাদের কাছে একটা পেপারও ছিল, দেখেছি। প্রথমে পেপারটা দেখানো হলো, তারপরে আমাদের এন্ট্রি করতে দেয়া হলো। আমাদের আলাদা করে এখানে কোনো এন্ট্রি ফিজ নেই, পারমিশন যা করানো ছিল এজেন্টের তরফ থেকেই করানো হয়েছে।
তার জন্য কিছু পেমেন্ট করতে হয়েছে কি হয়নি সেটা আমরা কিছুই জানি না। তা অনেকেই এখানে হরিণ, কুমির, দূরে মানে জলাশয় যেগুলো আছে সেখানে বা বাঘ এগুলো দেখতে পায়, কিন্তু আমরা অনেক দূরে দুটো হরিণ দেখতে পেয়েছি যেটা আপনাদেরকে বললাম। তো এর বেশি আর কিছু দেখতে পাইনি। এই জায়গাটায় ঠিক আমরা হরিণ দেখতে পেয়েছিলাম দুটো, আর অনেক দূরে, যেটা ক্যামেরায় আমি ক্যাপচারও করতে পারিনি। যদি সুন্দরবনকে একদম ভেতর থেকে দেখতে চান তো এই ডোবাকি ক্যাম্পে আসলে আপনারা সেটা কিন্তু দেখতে পাবেন। অনেক দূরে দুটো হরিণ দেখতে পেয়েছি আমরা। বাঘটাগের মানে পায়ের ছাপ আছে, কিন্তু বাঘ দেখতে পাইনি, সেই সৌভাগ্য হয়নি, কিন্তু অনেক দূরে দুটো হরিণ দেখতে পেয়েছি। যেহেতু শীতকাল অনেকটাই একটু ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখতে হবে, তো আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি, আমরা বেশ এনজয় করেই দেখছিলাম, ঘুরছিলাম। তো এখানে যেটা দেখছেন এই ওয়াচ টাওয়ারটা, এর উপরে গিয়ে এখানে একটা জলাশয় আছে, এখান থেকেও অনেক সময় বাঘ টাঘ জল খেতে আসে, সেগুলো আমরা দেখতে পেতে পারি, কিন্তু এখানেও আমরা দেখতে পাইনি কিছু। তো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে দেখাচ্ছি। দেখুন ওই যে জলাশয়টা আছে, ওখানে অনেক পাখি ছিল, যেটি অনেক দূরে ছিল, তাই জন্য মানে ক্যামেরাতে ক্যাপচারও করা যায়নি। পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেমন জানেন চারিদিকটি গাছপালা ঘেরা, একদম মানে চোখের শান্তি বলে না, চোখের শান্তি পাওয়া যাচ্ছিল। তো ভীষণ সুন্দর লেগেছে ডোবাকি ক্যাম্প ঘুরে আমাদের। আপনাদের কেমন লাগলো ডোবাকি ক্যাম্পের ভিডিও দেখে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি সুন্দরবন গিয়ে থাকেন, আপনারা বাঘ দেখতে পেয়েছেন কিনা সেটিও আমাদেরকে জানাবেন। এখানে বাঘ দেখার সৌভাগ্য না হলেও আমরা সুন্দরবনের এই ট্যুরে বাঘ দেখেছি, সেটি আপনারা ভিডিও লাস্টে দেখতে পাবেন। ওয়াচ টাওয়ার থেকে যেতে যেতে আমাদের এখানে বাঘ দেবীর দর্শন হয়েছিল, সেটি আমাদের সাথে সাথে আপনাদেরও দর্শন করালাম। দ্বিতীয় দিনের লাঞ্চ মেনুটা ছিল অসাধারণ। ভাত ডাল ছিল, ভাজা ছিল না, তরকারি ছিল, কিন্তু সব থেকে যেটা ক্লাসিক সেটা হচ্ছে পাবদা মাছ তো ছিল, কিন্তু ভেটকি মাছের ঝালের জায়গায় আমাদের দেয়া হয়েছিল রুই মাছ। তো এটা তো এক্সপেক্টেড ছিল না, যাই হোক ওনাদের বলা হয়েছিল, ওনারা কিছু রিপ্লাই দেননি। ওর পর আমরা খাওয়ার পর রান্না যথেষ্ট ভালো, আগেও বলেছি আপনাদের, এখনো বলছি, রান্না নিয়ে কোনো কমপ্লেন নেই। আমরা নিচে চলে গেছিলাম, উপর থেকে নিচে চলে গেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। আর এইভাবেই গেল ডে 2টা, সেরকম ঘোরাও হলো না। আমাদের গ্রুপের একটা ইম্পর্টেন্ট মেম্বার, হ্যাঁ আব্দুল সালাম, তাই তো তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? একেডিএ। বলি একদম কিউট পাড়া, তাই তো? আর স্কুলের নাম অ্যাসেম্বলি অফ গড চার্চ। অ্যাসেম্বলি অফ গড। হ্যাঁ, এই যে যারা ওর বন্ধু আছে ভিডিওতে দেখছেন, কুটু কুটু কিউট পাড়া। এই দিলাম তোরে। এটা ছিল এগ চাউমিন। এগ তো ছেড়েই দিন, ভেজিটেবলস পর্যন্ত ছিল না, এত বাজে চাউমিন। সেদ্ধ করে জাস্ট ফ্রাই করে দেয়া হয়েছে। ম্যাগি দিলেও বরঞ্চ বলতাম এর থেকে ভালো। আমি তো নিইনি, রাজেশ নিয়েছিল 1 প্লেট, সস দিয়ে জাস্ট এই চাউমিনটা সার্ভ করা হয়েছে। আমরা কালকে সকাল মানে সকালবেলা আমরা লাগেজ নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? কালকে 8টা থেকে বেরোবো, কেননা সকালবেলা স্যার দোকান খুলে বাজার ঘাটের ব্যাপার, ঠিক আছে? তার জন্য সমস্যা হয়ে যায়। আমি কালকে আজ 7টা বলেছি, কিন্তু 7টার সময় আমি বাজারে গিয়ে কোনো দোকান খোলা
আজকে মাছটা আমাদের মাঠে ছিল, আমি বাড়িয়েছিলাম, মাছটা খারাপ হয়ে গেছে, মাছটা ফেলে দিয়েছি। ওই জিনিসটা যদি খাওয়া দাও আপনারা আবার এসে বলবেন আমাকে মাছটা ওটা ফেলে দিয়েছি, আবার কালকে আপনাদের জন্য তুলে দেবো, ঠিক আছে? যাই হোক, কালকে আমরা 8টার মধ্যে বেরোবো সবাই। তো এখন তো এখানে সবাই নেই, তবু ডিনারের সময় আমি আবার সবাইকে বলে দেবো, ঠিক আছে? তো চলুন, এখন চা হয়ে গেছে, আর কিছু করতে পারছি না। কালকে যেটা হবে সেটা করতে হবে। আচ্ছা, চা না দাও, ভাত ঠিক আছে করে দাও তোমার জন্য। হ্যাঁ, যে এজেন্ট তাহলে 12টার সময় মাছটা ভাজলে আমাকে ম্যারিনেট করে রাখতে না, ওনারা বলছে যে এজেন্ট তাকে বলুন, তাকে টাকা দিয়েছেন আপনারা, আমাদের টাকা দেননি, আমরা কথা শুনবো না। ওই যে সবাই যারা স্টাফ আছে, আচ্ছা তোরা বলছিস যে ক্যাটারিং এর লোকেরা বলুন। হ্যাঁ, তাহলে তোদেরকে বলেছে তো আপনাদের তোরা এখানে আয় দেখে আমরা চারজন এখানে সবকটা ঘরে লাগো ঘরে দাদা বলুন, বলেছে তো? হ্যাঁ বলেছিল, সবাই বলেছে। জানাকে পয়সা দিবি না, না এমনি কাজ করছিস, ওদেরকে সবকটা ঘরে লাগো। কোনো কিছু বললেই যাকে বুক করেছেন তাকে বলুন। আর আমরা ব্রেকফাস্টে ইনফর্ম করেছিলাম যে ভেজ খাবো, তারপরেও কেন হয়নি? আচ্ছা, লাল আমি কি জামা বলছি, পরে রাতে ছেলেটা। কিন্তু একজন ভেজ আছে, আমি কি বলছি শোন, রাতে কিন্তু একজন ভেজ আছে। পনিরটা যেখানে ফেলে গেছিস দোকান থেকে নিয়ে এসছিস, পনিরটা এনে আগে তোল। একজন ভেজ আছে, ঠিক আছে, সেটা যেন হয়, মাছ বি, ঠিক আছে ঠিক আছে। আর কালকেও মাথা রাখবি সেই কজনই ভেজ আছে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট বল, যদি আমাদি মাছ তুলিস হ্যামিল্টন বাংলো এগুলো রবীন্দ্রনাথগুলো হয়ে যাবে, ঠিক আছে? এগুলো হয়ে যাবে। এটা সকালবেলা আমরা ব্রেকফাস্ট করার পরে হ্যামিল্টন বাংলো বেকন বাংলো করে আমরা বোর্ডে উঠবো, দিয়ে কালকে ঝড়খালি করার পর সজনেখালি ওয়াচটা আমি ভিডিও বানিয়েছি সজনেখালি দেখতে গেলে আর কিছু দেখা হবে না, আমাদের যেটা দেখার দাদা কিটা বলতে হবে? সজনেখালি ওয়াচটা সজনেখালিটা আজকে আছে বলতে মানে এ ছিল বন্ধ, কালকেও ঢুকতে পারবে না, গিয়ে কিছু দেখতে পারবে। এগুলো হচ্ছে আপনার নদীর নয়, যে খাড়ি আছে যেগুলো যাচ্ছে খালি ওই খালি। আচ্ছা গাইডটা কোথায়? আমাদের গাইড কোথায়? বলবেন কোথায় যে এটা গাইড ছিল না, ওই গাইড। যে এটা ওইটা কেউ আমাদের ছেলেগুলোই আছে, সেই ছেলেগুলো কোথায় বলছে তারা জিজ্ঞেস ওরা বলছে আপনি আছেন, আপনি বলছেন উনি আছেন, ব্যাপারটা এখন কোথায় নিয়ে যাবে লাস্ট পর্যন্ত মনে করছি সেটা জিজ্ঞেস করুন। কিছু বলেনি, জিজ্ঞেস করুন দেখুন সামনে যে কাউকে কিছু বলেনি। কোনো কিছু বললেই আমরা তাকে বলবো, আমাকে বলছি না। জানলে যে দাদা গান্ধী খালি কেটা পঞ্চখালি কি নেই দাদা, আমরা না জানলে দেখলে আমরা দিচ্ছেন 12টার সময় আমরা এটা জিজ্ঞাসা করছি যে এগুলো কোথায় তাহলে আজকে টিফিন আপনাকে দিচ্ছেন আসতে হতো না। 12টার সময়। না আমাকে তো বললো যে আপনার জন্য কি নতুন কোনো জায়গা আমি তৈরি করব, আমাকে বললেন ওই দীপ মণ্ডল। আমি বললাম যে কালকে লোকনাথ জল ভরার জন্য লোকনাথ মন্দিরে গিয়েছিল, তো দর্শন হয়ে গেছে, তারপরে আর কোথাও দেখাইনি। আর তারপরে আজকে ওই কি যে হ্যাঁ দোবাগে গেছি, আর কোথাও যাইনি। বলে আর কোথায় দেখাবো, আপনি কি আপনার জন্য নতুন জায়গা তৈরি করব, এইটা বললো আমাকে। হ্যাঁ হ্যাঁ দীপ মণ্ডল, দীপ মণ্ডল, হ্যাঁ দীপ से कराया। এখন কি বলছে বলুন, কোথায় কোথায় নিয়ে যাবেন সেটা বলুন। কালকে আপনাদের সকালবেলা আছে ব্রেকফাস্টের পরে হ্যামিল্টন বাংলো বেকন বাংলো সাইট সিন করবেন। সাইট সিন করে আপনাদের হচ্ছে বে বেঙ্গলের 5 পয়েন্ট কমপ্লিট করে আমরা চলে যাব ঝড়খালি। ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার, যেখানে আপনাদের সুন্দরবনে বাঘ রাখা আছে, মিউজিয়াম করা আছে, হ্যাঁ কুমির আছে, ওটা দেখে আপনাদের আবার রিটার্ন করি। ফিরতে কটা হবে মোটামুটি সেটা ভালো করে পরিষ্কার করুন। 5টা 5:30। এবার আমরা তাহলে বাড়ি ফিরবো কি করে? আমাদের শিয়ালদা থেকে হাওড়া যেতে হবে। এবার বলে দিই, আমরা ঝড়খালি থেকেও রিটার্ন করে দিতে পারবো 2টো আড়াইটার মধ্যে, ঠিক আছে? আপনাদের 2টো আড়াইটার মধ্যে রিটার্ন করলে সুবিধা হবে, কারণ ওই বোটটা আবার এখানে আসতে আমার টাইম লাগবে। তাহলে আমরা যদি ওখান থেকে রিটার্ন করে দিই তাহলে আপনার শিয়ালদা থেকে হাওড়া যেতে হবে, আবার হাওড়া থেকে ওইদিকে আমাদের শ্রীরামপুর যেতে হবে, অনেক দূরে ব্যাপার। দীঘা যেতে হবে, আমরাও তো দীঘায় তাহলে আপনারা ওখান থেকে রিটার্ন করে দিলে সবাইকে রিটার্ন করে দিই, সেটা আমরা সব নিয়ে চলে যাবো। ঝড়খালি থেকে রিটার্ন করে দেবো, লাগেজ সব নিয়ে চলে যাব। আগে তো কালকে নিয়ে যেতে হবে সবাইকে, ঠিক আছে? এখানে আর আসবো না। আমরা আমাদের সোজা ওখানে না ঝড়খালি থেকে কি আপনারা নিয়ে আসা পথে কি আর কিছু সাইড সিন আর দেখাবেন? কিছু নেই, নদী আসতে যে আপনি যে তাহলে নদী রয়েছে এখানে আমরা যখন বোটে চাপছিল তো ফার্স্ট দিনে 1 ডে 2 ডে তাই তারা চলে আমরা উঠলাম যারা নামছে তারা বল ফার্স্ট ডে চলে গেল তো। কালকে ফার্স্ট সকালে, কালকে ফার্স্ট সকালে ওই বসুন্ধরা যে গেস্টটা আপনাদের সব গেস্ট তো আমার না, যে গেস্টটা ছিল আছে আপনারাও নিজে দেখেছেন, সব গেস্ট আমার সেটা আপনাদের দোষ, সেটা তো আমাদের দোষ না। আচ্ছা আমার তো গেস্ট সবার না, দেখুন আপনারাও বুকিং করবেন, আপনারাও জানেন আপনারা কোন কোন ট্রাভেলসে বুকিং করে এসেছেন। আপনি টাকা বুক করে নিচ্ছেন।
একটা থেকে মেসেজ এটা কেন হবে একটা 20 নাম্বার নেই কেন ওইটাই ম্যাম সমস্যা ম্যাম 12টার পরে ফোন করে বলছেন একজনের ফোন করছে যে আমাদের ফোন করতে পারে 9টায় কালকে 9টার ট্রেনে আসবেন 12টার পরে কি অনলাইন থাকবে পরের দিন যদি আপনার সঙ্গে যখন ফোনে কথা হচ্ছে তখন আপনি বলছেন 7:46 ট্রেন ধরবেন তো আমরা দাঁড়ান আমি কথা শেষ করি কথার মাঝখানে 7:46 ট্রেন ধরে আমরা সেই রাত থেকে উঠেছি বাচ্চা নিয়ে 1:30 থেকে উঠেছি উঠে আসছি এসে 9টায় নেমে 11টা পর্যন্ত বসে আছি আমাদেরকে কি দেখানো হচ্ছে আমরা তো মেসেজ করেছি কটায় বলেছি না 12টা রাত 12টা তখন আমরা হাতে অনলাইনে বসে থাকি কি আবার মেসেজ গেছে অন্য একটা নাম্বার থেকে এগুলো কোন ধরনের অসভ্যতা আমাকে একটু এক্সপ্লেইন করুন দেখুন আপনি হয়তো কোন ট্রাভেলসে বুকিং করেছিলেন যাই হোক, উনি আমাকে যেটা বলেছেন আমি সেইভাবে চলবো আমি ঠিক বলছি আছে সেই মেয়ের মাথাটাকেই ধরে আনি ম্যাম ওনার নামে ট্রাভেলসে আছে সে আবার সবাই আরেকজন এজেন্সি যদি তো আপনি সেখান থেকে ধরেছেন। আমার কাছে আচ্ছা এই অনেকটা দাম দিছে 4টা 5টা এজেন্সি আছে ওটা তো সবাইকে আপনাকে তো পাঠিয়ে দিচ্ছে না তাহলে আপনি হেড হচ্ছে তো ফেস করতে হচ্ছে না না যা এজেন্সি আছে ওটা তো আছে ওটা সবাইকে করেছে আপনাকে পাঠিয়ে দিয়েছে 5 আছে 6টা এজেন্সি আর সবাই আছে এখানে তাহলে আপনাকে তো পাঠিয়ে দিয়েছে তো আপনি আমাকে বলতে পারবেন না ওরা কি বলবে ওরা তো কি ওরা তো অনলাইন ট্রাভেলস বলে তাদেরকে আমি চিনিও না বাস্তব কথা বলছি না চিনে তাহলে কন্ট্রাক্ট নিয়েছে আমাকে অনেকে দিচ্ছে যে তাদেরকে চিনি তাদের আমাকে দিচ্ছে আপনার সেই এক এক করে আপনি সিঁড়িটাই বলে দিন কোন সিঁড়ি দিয়ে যেতে হবে সেইটাই টুরিস্টদের আপনার দায়িত্ব কোথা থেকে ক্যানিং থেকে আমার দায়িত্ব কেন? হ্যাঁ ক্যানিং থেকে তো হ্যাঁ ক্যানিং আমরা তো আমরা বাসে 2 ঘন্টা বসে আছি ওই 2 ঘন্টা আমরা যেটুকু এসে তো এবার আমার যে টাইমিং ছিল 9টা 10 এর ক্যানিং লোকাল শিয়ালদা থেকে নটা 10 এর মেসেজ ক্যানিং লোকাল শিয়ালদা থেকে তার সলিউশন কি হবে তার জন্য কি ধরনের কম্পেনসেশন আপনারা দিতে পারবেন মেনুতে আমাদের যা ছিল তার মধ্যে ফ্রাইড রাইস আলুর দম চিকেন কষা স্যালাড ফ্রাইড রাইস আর চিকেন কষা দেওয়া হয়েছিল আলুর দম স্যালাড দেওয়া হয়নি আর মায়ের জন্য ছিল পনিরের তরকারি আর রুটি। আজকে আমাদের সুন্দরবনে ডে 3 এতদিন তো যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি কিছু ভালো কিছু খারাপ তো যাই হোক তো এখন আমরা যাচ্ছি বেকন বাংলো নিজেরাই যাচ্ছি হোটেল থেকে বাস একটুখানি হেঁটে তারপরে বেকন বাংলো আধ ঘন্টা মতো ওখানে মনে হয় সময় লাগবে তারপরে আমরা লাগেজ নিয়ে বোটে চলে যাব এই এখনও অবধি প্ল্যান মা বাবা আমি যাচ্ছি রাজেশ আসছে লক করে হোটেল রুম তো এইটুকুই প্ল্যান তো চলুন গিয়ে দেখি কীরম বেকন বাংলোতে আমরা এসেছিলাম তো এখন 7:40 মতো বাজে বললো 8:15-তে খুলবে আর হ্যামিল্টন বাংলো ওই সাইডে অপোজিটে তো জানি না আমাদের টাইম হবে কি না বোট ছেড়ে দিতে পারে বা বসার জায়গার মানে খুব কম কারণ প্রয়োজনের থেকে বেশি ওনারা লোক নিয়ে নিয়েছেন আর কি কাস্টমার তো দেখা যাক কি হয় আমরা এখানে যাচ্ছি খেজুর রস থেকে খেজুর গুড় বানানো হচ্ছে তো সেটা দেখব কালকে বাবা অনেক খেজুর গুড় কিনে নিয়েছে পাটালি আর যে লিকুইড খেজুর গুড়টা হয় ওটা তো দেখা যাক কি হয় যাই একবার গিয়ে দেখি নিয়ে বেকন বাংলোটা দেখে হ্যামিল্টন বাংলো মনে হচ্ছে দেখা হবে না অনেকটা দূর আর মায়ের পায়ে ব্যথা এই যে মা পেছনে আছে পায়ে ব্যথা তো অত দূর হেঁটে যাওয়া একটু প্রবলেম মানে বেশি দূর নয় কিন্তু যাই হোক একটু প্রবলেম আর টাইমও হাতে কম এই খেজুর গুড় বানাচ্ছ আমি কি জানি কিরম প্রসেস যতগুলো সুন্দরবনের ভিডিও দেখেছিলাম সবেতে দেখেছিলাম যে যারা কাস্টমার থাকে তাদেরকে পাখিরালয়ে রাখা হয় কিন্তু আমাদেরকে যেহেতু গোসাবাতে রাখা হয়েছিল তো আমাদের এখান থেকে হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো খুবই কাছে কিন্তু এতটা কাছে সেটা জানতাম না তো জানার পর আমরা লেট না করে তাড়াতাড়ি চলে এসেছিলাম এখানে এখন 8টা মতো বাজে 8:15-তে তো বেকন বাংলো খুলবে তো আমরা হ্যামিল্টন বাংলোয় চলে এসেছি মানে বেকন বাংলো আমাদের হোটেল থেকে লেফট সাইডে আর হ্যামিল্টন বাংলো রাইট সাইডে বেকন বাংলোটা খুব কাছে হ্যামিল্টন বাংলোটা একটু দূরে মানে একটু মানে ওই কাছে পিঠের মধ্যেই আর কি একটু দূরে হাঁটা ডিস্টেন্সেই তো মা আসেনি মায়ের পায়ে ব্যথা মা বেকন বাংলোটাই দেখবে এখানে কোনো এন্ট্রি টিকিট নেই বেকন বাংলোতে 10 টাকা এন্ট্রি টিকিট আছে
তো এই আমাদের পেছনে হচ্ছে হ্যামিল্টন বাংলো, সামনে একটা খুব সুন্দর পুকুর। হ্যামিল্টন বাংলোটিও একদম পুরো কাঠের তৈরি। 1800 সালে তৈরি হয় এই বাংলোটা। গোসাবায় হ্যামিল্টন সাহেবের বাড়ি। হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন এই গোসাবাতে। এবার আপনাদের মনে হতে পারে এই বাংলোটির নাম হ্যামিল্টন বাংলো কেন? স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, তিনি ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। ওনার নামে এই বাংলোটির নাম হ্যামিল্টন বাংলো। ওনার 700 একর জমি ছিল এই সুন্দরবনে। উনি একজন সোশ্যাল ওয়ার্কারও ছিলেন। উনি সুন্দরবনকে উন্নতি করতে অনেক সাহায্য করেছেন। এই হ্যামিল্টন বাংলোটিও স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের, আর বেকন বাংলোটি যেটা আছে সেটাও স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের, কিন্তু দুটোর ইতিহাস আলাদা। যেহেতু আপনাদের এখন হ্যামিল্টন বাংলোটি দেখাচ্ছি, ওটার ইতিহাস বলছি, এরপরে ঠিক বেকন বাংলোটা আপনাদের দেখাবো, সাথে সাথে ওটার ইতিহাসও আপনাদেরকে বলবো। আমরা যখন গেছিলাম তখন একদম সকাল সকাল, মানে 8টা নাগাদ আমাদের বোট ছেড়ে দেবে, ঠিক তার আগে। তো আমাদের বোটেরও যারা প্যাসেঞ্জার ছিল তারাও কেউ আসেনি। আমরা সকাল সকাল গিয়েই একদম হ্যামিল্টন বাংলো দেরি না করে ঘুরে চলে এসেছি। আমাদের যিনি এজেন্ট ছিলেন উনি বললেন এটিকে গেট দিয়ে ভালো করে একটি ট্যুরিস্ট স্পট করার প্রকল্প চলছে। বেকন বাংলোটি যেমন একদম একটা ট্যুরিস্ট স্পট হিসেবে সুন্দর করে সাজানো গোছানো আছে, ওটার তৈরি চলছে। ওনারা আশা করছেন খুবই তাড়াতাড়ি এটিও ওরকম সুন্দর করে সাজানো গোছানো হয়ে উঠবে, তখন হ্যামিল্টন বাংলোটি ঘুরতে আসতে আরো ভালো লাগবে আমাদের। চলুন আমাদের পেছনে হ্যামিল্টন বাংলোকে ছেড়ে এবার আমরা যাব বেকন বাংলো দেখতে। আর এখানে প্রচুর শুশুনিয়া শাক, আমি তো চিনি না, রাজেশ বলল এই পুকুরে প্রচুর শুশুনিয়া শাক হয়েছে। শুশুনিয়া শাক গেলে ঘুম ভালো হয়, কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না। আটটার সময় আমরা গেছিলাম হ্যামিল্টন বাংলো। তো ওখান থেকে তাড়াতাড়ি করে 8:15 নাগাদ বেকন বাংলো খোলে। আপনারা যদি এখানে আসেন বেকন বাংলো দেখতে, সকাল 8:15 খোলে। 10 টাকা এন্ট্রি টিকিট এখানে। হ্যামিল্টন বাংলোতে কোনো এন্ট্রি টিকিট ছিল না। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি এখানে, কারণ আমাদের বোট ছেড়ে দেবে। ঢুকেই দেখলাম ভীষণ সুন্দর ফুলের বাগান। গাঁদা ফুল বলুন, শীতের বিভিন্ন ফুল বলুন, এত সুন্দর বাগান, মানে প্রথমে গিয়েই দেখে মানে মনটা ভালো হয়ে গেল, সত্যি কথা বলছি। 1903 সালে এই বাংলোটি স্যার ড্যানিয়েল হ্যামিল্টন তৈরি করেছিলেন। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রমণ করতে এসেছিলেন এই গোসাবাতে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে। গোসাবা পরিদর্শন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ ভালো লেগেছিল। উনি 2 দিন এই গোসাবাতে এই বেকন বাংলোতে ছিলেনও। সামনে যে বাংলোটা দেখছেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। আপনারা এখন এনজয় করুন, বাকি ডিটেল আস্তে আস্তে আমরা বলতে থাকবো। পুরোটাই কাঠের তৈরি, ভেতরে সেরকম কিছু নেই, পুরো খালি রুম। যদি আমরা দেখতে চাই, এরকম একটা রুম আছে পুরো খালি। আর দেখি যদি অন্য কোনো রুমে দেখা যায়, এখানে একটা রুম আছে, এটাও খালি, ভাঙাচোরা অবস্থায় আছে, কিছু নেই। হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দুটি হেরিটেজ সাইট হিসেবে মানা হয়। এই বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর 2 দিন ছিলেন বলে এটিকে টেগর্স বাংলো বলা হয়ে থাকে। এই বাংলোটিও পুরোটি কাঠের তৈরি। হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো, এই বাংলোগুলো সবসময় বন্ধই থাকে এরকম ভাবে। আপনারা যা দেখতে চান সবই এরকম ভাবে বাইরে থেকে দেখতে হবে। বাকি বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো। বেকন বাংলোতে আপনারা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি দেখতে পাবেন,
একটি স্নান ঘাট দেখতে পাবেন, একটি বুদ্ধ মূর্তি দেখতে পাবেন, আর তার সাথে সাথে বেকন বাংলোর সামনে একটি খুব সুন্দর ফুলের বাগান। এখানে একটা পুকুর আছে, ওটার মধ্যেই আসতে হবে। একটা বড় এরিয়া, এদিকে পুরো পাঁচিল দেওয়া আছে, রিনোভেশন চলছে কিছু কিছু জায়গায়, চারিদিকে ফুল দিয়ে সাজানো। এদিকে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু, এখানে গৌতম বুদ্ধের একটা মূর্তি, কোনো মেনটেনেন্স নেই। এটা বাচ্চাদের খেলার জায়গা, কিন্তু ভালো সুন্দর জায়গা। এইখানে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের সাথে মূর্তিও বানানো হয়েছে। হাই হাই মিষ্টি না তুই মিষ্টি না এদিকে 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 কারণ যাই, আজকে আমাদের লাস্ট ডে 3 সুন্দরবনে। এবার বোটে চাপবো। একটু পরিষ্কার।
ডে 3 সুন্দরবন ট্রিপের আমাদের মেনু ছিল সকালে পুরি, চানা মটর আর চা, সেটি দেয়া হয়েছিল আমাদের। আর চা যে আপনাদের আগেও বলেছি অনেকবার, এনারা চা বিস্কিট এসব সার্ভ করছিলেন, দুধ চা লিকার চা দুটোই। ডে 2-তে আমুদি মাছের ফ্রাই ছিল, কিন্তু ওনারা দেননি। তো আগের দিন যখন ঝামেলা হয়, সেকেন্ড ডেতে রাতে আপনাদের ভিডিওতে আমি শেয়ার করেছি, তো তখন আমার হাজব্যান্ড বলে যে আমুদি মাছের ফ্রাই ছিল, সেগুলো তো আপনারা দেননি। তো ওনারা বলেন যে আমুদি মাছ নাকি তোলা হয়েছিল, খারাপ হয়ে গেছে, ওনারা ফেলে দিয়েছে, তো থার্ড ডেতে দিয়ে দেয়া হবে। তো সেকেন্ড ডেতে তাই জন্য আমুদি মাছের ফ্রাই আমরা পাইনি, ওটা থার্ড ডেতে দিয়ে দেয়া হয়েছিল। সুন্দরবনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এবার শুধু আপনাদেরকে ঝড়খালি দেখানোটা বাকি, যেটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওতে দেখাবো। তো ভ্রমণ সূচিতে আমাদের ছিল হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো যেটা বেকন বাংলো, পাখিরালয়, সজনেখালি, সুধন্যখালি, ওয়াচ টাওয়ার, পীরখালি, কাজীখালি, দেউল ভরানী, বনবিবি ভরানী, দোবাকি ওয়াচ টাওয়ার, পঞ্চমুখানি নদীর সঙ্গম, যেখানে 5টি নদীর একত্রে মিলিয়া হয়েছে। এর মধ্যে আমাদেরকে যেটা ঘোরানো হয়েছিল, জঙ্গল সাফারি ঘোরানো হয়েছিল, যে ম্যানগ্রোভ ফরেস্টটা আছে সেটা জলের উপর দিয়ে, যেটা আপনাদেরকে আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আর বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো আমরা নিজেরা ঘুরেছি, যেটা আপনারা দেখেছেন। আমাদের সাথে কোনো ট্রাভেল এজেন্টের কোনো লোক ছিল না। আর লোকনাথ বাবার মন্দিরটা, ঝড়খালি আর ডোবাকি ক্যাম্প, এইটাই ওনারা ঘুরিয়েছেন এই 3 দিনের মধ্যে। তো বাকি আমাদের আর কিছুই ঘোরানো হয়নি। এটাই হচ্ছে এই সুন্দরবনের ট্রিপের রিয়ালিটি, যেটা আমাদের ঘোরানো হয়নি। ঝড়খালিটাও ওনারা ঘোরাতেন না। আগের দিন আপনারা দেখেছেন, আমি শেয়ার করেছি, বিশাল ঝগড়াঝাটি হয়েছিল। তো ঝগড়াঝাটি হওয়ার পর ওনারা ঝড়খালিটা ঘোরাবেন বলে কমিটমেন্ট করেন, তাই জন্য থার্ড দিনে ওনারা ঝড়খালি আমাদের দেখাতে এনেছিলেন। আমরা যারা কাস্টমার ছিলাম, আগের দিন রাতে তো আপনাদেরকে দেখালামই না, এনারা যা কমিটমেন্ট করেছিলেন খাওয়ার দাওয়ারে, সেই খাওয়ানো দাওয়ানো হয়েছে আর না ঘোরানো হয়েছে। সারা দিন এই জলের মধ্যে আমরা বোটে যাচ্ছি তো যাচ্ছি। এবার কি বলুন তো, আমরা ঘুরতে এসেছি, শুধু তো খেতে আসিনি। শুধু জলের মধ্যে যাচ্ছি, স্বাভাবিক যে কোনো মানুষেরই বোর লাগবে। প্লাস কাস্টমার যা ছিল তার থেকে ওভার কাস্টমার এনারা নিয়েছেন। তো ওপরে বোটে বসার জায়গা নেই। ফার্স্ট দিন তো আমরা উপরে বসার জায়গাই পাইনি, নিচে বসেছিলাম। কালকে অনেক ঝগড়াঝাটি ঝামেলা হওয়ার পর এনারা বলেছিলেন যে ঝড়খালি নিয়ে যাবেন। মানে এটা কাস্টমারদেরই গিয়েছিল যে বাচ্চারা আছে, এখানটা একটা রেস্কিউ সেন্টার, তো বাঘ দেখতে পাওয়া যাবে। সুন্দরবন সবাই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চায় ওখানে গিয়ে, তো এখানে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যাবে। তো সেই ইয়েতেই আমরা চলে গেছিলাম ঝড়খালি। তো এখানে বলে দিই আপনাদের যে ভীষণ বড় লাইন পড়েছিল টিকিট কাউন্টারে, 30 টাকা করে এখানকার এন্ট্রি টিকিট। অনেকটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে, বেশ বড় এরিয়া এখানকার। এই দেখুন, এটি হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। টিকিটে 30 টাকা করে নিজেদের থেকে টিকিট কাটিয়ে আমরা ভেতরে চলে গেছিলাম ঝড়খালিতে। এটি একটি ওয়াইল্ড অ্যানিমাল পার্ক। এখানে টাইগার রেস্কিউ সেন্টারও আপনারা বলতে পারেন। এখানে অনেক কিছু নিয়ম আছে, যেমন প্লাস্টিকের বটল বা প্লাস্টিকের কোনো জিনিস আপনারা ছুঁতে পারবেন না, কোনো অ্যানিমালকে ডিস্টার্ব করতে পারবেন না, যেটা জেনারেলি সব জায়গায় হয়ে থাকে। একটা রয়েছে।
আজকে আমরা এসেছি ঝড়খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। এগুলো কিছুটা কলকাতা যেমন আমাদের আলিপুরদুয়ার আছে সেরকম টাইপের। এখানে গিয়ে আমরা যেটা জানতে পারলাম, যারা অ্যাকচুয়ালি ইনজিওর, যাদের শারীরিক কোনো সমস্যা আছে, তাদেরকে এখানে এনে চিকিৎসা করানো হয়, তারপরে তাদেরকে গিয়ে জঙ্গলে ছেড়ে আসা হয়। এটি এখানকার আসল প্রকল্প। আর এখানে যেহেতু বাঘ, কুমির, আরো অনেক পশু পাখি জন্তু জানোয়ার আছে, সবাইকেই ওখানে রেস্কিউ করে আনা হয়, তাদের চিকিৎসা করানো হয়, তারপরে তাদের গিয়ে ছেড়ে আসা হয়। কুমির দেখে নিয়েছে, আর একটি বাঘও দেখেছিলাম। বাঘটির নাম ছিল সুন্দরী, আর তার ছিল 12 বছর বয়স। ঝড়খালিতে আপনারা এখানকার লোকাল মার্কেটও দেখতে পাবেন। আপনারা যদি সারা সুন্দরবনে শপিং করে না থাকেন, পাখিরালয়ে খুব সুন্দর মার্কেট আছে শুনেছি, তো আপনারা যদি শপিং না করে থাকেন, আপনারা ঝড়খালিতেও শপিং করতে পারেন। আমাদের এখানে বোটের অনেকেই ছিল যারা ঝড়খালি থেকে অনেক কিছু শপিং করেছে, আর প্রাইসও বেশ রিজনেবল ছিল। কোথায় ও ফোনও ঢুকছে না, আর ফোনে ডে 3 আমাদের লাস্ট মেনু চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়। তো আমরা পেয়েছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন কষা, আর শসা দেওয়া হয়েছিল স্যালাডে, কিন্তু চাটনি পাঁপড় ছিল না। এখানে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার মা, আমাদের ট্রিপটা ছিল রবি, সোম, মঙ্গল, ঠিক আছে? 25, 26, 27 জানুয়ারি। আমরা যেহেতু 26 জানুয়ারি ছুটিতে গেছিলাম, তো এইটা ছিল। এবার আমার মা সোমবার আর মঙ্গলবার পিওর ভেজ খায়। তো রাজেশ যখন বুক করেছিল ট্রাভেল এজেন্টকে, উনি বলেছিলেন যে এরকম ভেজ খাওয়া পসিবল কি? বুঝতে পারছি একটা গ্রুপ ট্যুর, হঠাৎ করে ভেজ খাবো বলে এতজনের মাঝে প্রবলেম হয়, কিন্তু ওনারা কমিটমেন্ট করেছিলেন যে না, ভেজ খাওয়া পসিবল, কোনো অসুবিধে হবে না। তো আপনি এক সপ্তাহ আগে লিস্ট পাঠিয়ে দেবেন যে কতজন ভেজ খাবে। তো আমার মা যেহেতু ভেজ খাবে, আমার হাজব্যান্ড লিস্ট পাঠিয়ে দিয়েছিল যে 4 জন মেম্বার, তার মধ্যে একজন ভেজ খাবে। দুদিন, রবিবার দিন আমার মা মাছ সবই খেয়েছে, কোনো প্রবলেম নেই। সোমবার আর মঙ্গলবারটা ভেজ। এবার মঙ্গলবারটা তো কোনো প্রবলেম হয়নি। সোমবারে রাতেও আপনারা দেখেছেন যে রুটি আর পনিরের তরকারি দেয়া হয়েছিল। আর সোমবার সকালে যেটা হয়, মানে দুপুরে, সোমবার ব্রেকফাস্টের টাইমে বারবার বলে দেয়া হয় যে একজন কিন্তু ভেজ আছে, কিন্তু আমার মাকে ভেজ দেয়া হয়নি, কোনো খাবারও ছিল না। ভাত সার্ভ করার পর আমার মা খালি বসেছিল। আমার মায়ের যেহেতু একটু কিডনির সমস্যা আছে, ডাল খাওয়াতেও সমস্যা আছে, তো পনির দিলে খুবই সুবিধে হতো, কিন্তু আমার মাকে সেটাও সার্ভ করা হয়নি। সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচে তখন একটু আলু ভেজে দেয়া হয়, বেগুন ভেজে দেয়া হয়, সেটি আমার মা খায় শুকনো ভাতের সাথে। আর কিছু করারও উপায় ছিল না, যেহেতু আলাদা করে একটা গ্রেভি আইটেম হয়তো ওই টাইমের মধ্যে বানানো পসিবল ছিল না। তো এটাতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এটা হয়তো আপনারাও হবেন যে ভাতের থালা নিয়ে বসে থেকে তারপরে যদি পাতে খাবার না পড়ে, পেমেন্ট করা সত্ত্বেও, আমরা তো ফ্রিতে আসিনি, তো সেটি খুবই মানে খারাপ লাগার বিষয়। এটা আমার খুব খারাপ লেগেছে যে এতজনের মাঝে আমার মায়ের পাতে ভাত পড়েও খাবার পড়লো না। এখান থেকে আমরা বাসে করে যাব ক্যানিং, ক্যানিং থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে কোন্নগর। তো এই ছিল আমাদের সুন্দরবনের ট্রিপ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক ভিডিওতে আমি দেখি শুধু ভালো ভালোই বলে, মানে যেগুলো পজিটিভ সাইড সেগুলো। আমি যেগুলো প্রবলেম ফেস করেছি, কারণ আমার সাথে আমার মা বাবা ছিল, আমারও শরীর যেহেতু খুব একটা ভালো নয়, তো পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আমি দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই সবাই চাই যে পজিটিভ সাইডটাই দেখাতে, সবাই চাই যে ভালোই হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। যাওয়ার আগে বাই বাই।
শুনেছি সেটা। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।